যাক ফাইনালি হাতে রিপোর্ট পেয়ে গেলাম আর তার সাথে কিন্তু ডক্টরকে দেখিয়ে নিলাম। রিপোর্টে এমন একটা রিপোর্ট এলো না আমার যে গলার কাটা হয়ে রইলো। ওই যে বলে না গলার কাটা যেটা গেলা যায় না উগলানো যায় না, সেম আমার দশা তাই হয়ে গেল। মানে গলার প্রবলেম গলার কাটা হয়ে সারা জীবনের মতন রয়ে গেল, মানে সারা জীবন আমার প্রবলেম হয়ে রয়ে গেল। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছে। যাই হোক, আমরা কিন্তু সময় একদম নষ্ট করিনি। পরের দিন সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে কিন্তু হসপিটালের দিকে বেরিয়ে গেলাম। আর আমরা ছিলাম এই হোটেলটাতে। আর হোটেলের পরিষেবা এত ভালো পেয়েছি, যেমন সবার ব্যবহার, হোটেলের ম্যানেজারের ব্যবহার প্লাস পরিষ্কার, রোজ এসে এসে রুম পরিষ্কার করে দিয়েছিল, সব কিছু আমাদের ক্লিন রেখেছিল। আর ভীষণই ভালো আমি স্টাফদেরও ব্যবহার পেয়েছি, তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যাই হোক, মহাদেবের নাম করে আমরা চলে যাচ্ছি এবার হসপিটালে সেন্ট জনসে। কারণ সেন্ট জনসে এর আগেও দেখিয়েছি, তো ওখানে রিপোর্ট মানে সব কিছু তুরন্ত কাজগুলো হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস ডক্টরদেরও কথাতে একটা ভীষণ আমার ভরসা থাকে। এত সুন্দর করে বুঝিয়ে দেয় বা এত সুন্দর করে কথাগুলো বলে যে 95% যেন মানে ওনাদের কথাতেই অসুখ কমে যায়। তো সেই ভরসায় সেই ঠাকুরের নাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, যেদিন ডাক্তার দেখিয়েছিলাম সেদিন কিন্তু রিপোর্ট করতে দিয়েছিল, তবে রিপোর্টটা আমরা 2 দিন পরেই পেয়েছি। অনেকে আমার চিন্তা করেছো, অনেকে আমার খোঁজ নিয়েছো মেসেঞ্জারে প্লাস কমেন্টে, অনেকেই আমায় জিজ্ঞাসা করেছো দিদিভাই কী হয়েছে বা তোর কী হয়েছে বা তোমার কী হয়েছে, আমাকে রিপোর্ট কী এলো, হেন তেন এভাবে আমাকে অনেকে খোঁজ নিয়েছো বলেছো। আসলে কয়েকদিন এত ব্যস্ত হয়ে পড়েছি ডক্টর দেখানোতে, তো কাউকে কিছু বলতে পারছিলাম না। তো এই যে ভিডিওর মাধ্যমে এখন সবাইকে বলছি আমি রিপোর্টে কী পেলাম। শুক্রবারে তো আমার সব টেস্টগুলো হলো, আর শনিবারে রিপোর্ট তো দিল না, আর রবিবারে ওখানে সব হসপিটাল বন্ধ থাকে। তো রিপোর্ট পেতে পেতে আমার সোমবার লেগে গেছিলো। আর সোমবারের পরে মানে সেদিন আর ডাক্তারবাবু বসেনি, সেদিন ডক্টরকে পাইনি, মঙ্গলবারে আমি ডক্টরকে পেয়েছিলাম। তো মঙ্গলবারে আমার রিপোর্টগুলো ডক্টরবাবু দেখলো, তো তার জন্য আমার একটু লেট হয়ে গেছে। এবার কিন্তু সেন্ট জনসে আমরা ঢুকে যাচ্ছি, গিয়ে না অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা ওখানে লাইনে দাঁড়িয়ে পড়বো। এই যে দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি। আর হ্যাঁ, 11:30টার আগে কিন্তু যেতে হবে সেন্ট জনসে, গিয়ে না অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ 11:30টার পরে পুরো সব কিছু ক্লোজ হয়ে যায়। মানে তখন আর অ্যাপয়েন্টমেন্ট দেয় না, তখন কোনো কেউ টিকিট করতে চাইলেও পারবে না, কারণ তখন শুধু মানে ডাক্তারই দেখবে আর অ্যাপয়েন্টমেন্ট হয় না, 11:30টার মধ্যেই যাওয়া হয়ে যায়। যাই হোক, যে বিল্ডিংয়ে আমার ডক্টর দেখবে বা যে রুমে আমার ডক্টর দেখবে, তো সেই বিল্ডিং প্লাস সেই রুমের সামনে গিয়ে আমি বসেছিলাম। তো আমার 44 নম্বরে নাম ছিল, 40 নম্বর অলরেডি ঢুকে গেছিলো, বেশিক্ষণ আমায় বসতে হয়নি। তারপরে ডক্টর দেখার পরে আমাকে বললো টেস্টগুলো না দেখে আমি কোনো কিছু বলবো না, তো টেস্টগুলো আগে দেখবো তারপরে। তো টেস্টগুলো যখন করতে গেলাম, টেস্টে আমাকে বললো 2টোর আগে এই টেস্টগুলো হবে না যেগুলো ডক্টর আমাকে দিয়েছে। তো আমায় বললো কিছু খেয়েছেন আপনি? আমি বললাম না ম্যাম, সকাল থেকে খাইনি, যদি খালি পেটে কোনো টেস্ট থাকে, তখন অলরেডি 1:30টা বেজে গেছিলো। তো বললো ঠিক আছে, আপনারা লাঞ্চ করে এসুন, এত নাম্বার রুমে আসবেন, ওইখানে আপনার টেস্টগুলো করা হবে, তো ততক্ষণ গিয়ে লাঞ্চটা করে নেন। আর সকাল থেকে না খেয়েছিলাম, তো 1:30টা বেজে গেছিলো অলরেডি, ভাবলাম আধ ঘন্টা সময় আছে, যাই গিয়ে খেয়ে আসি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সত্যি কথা বলতে। ওখানে ক্যান্টিনই আছে খাবার, কিন্তু ওখানকার খাবারের দামগুলো না একটু বেশি, যেহেতু ক্যান্টিন তো ভেতরে, হসপিটালের ভেতরেই, আর বাইরে সেরকম মানে খাবার আছে কিনা আমি সেভাবে যাই হোক লক্ষ্য করিনি, হয়তো থাকতেও পারে। তো ভিতরে যেহেতু পেলাম, আবার ওখান থেকে আমাকে হসপিটালের যে মানে আমি যেখানে ডক্টর দেখাবো টেস্টগুলো করবো ওখানে যেতে হবে, তো খাবারগুলো নিয়ে নিলাম। আর আমাদের দেরি হয়ে গেছিলো জন্য ভাতটা তো অনেক কিছু শেষ হয়ে গেছিলো, তাই ও তো একটা বিরিয়ানি নিয়েছিল, আর আমিও চাপাটি, তারপর পরোটা আমার শাশুড়ি এগুলো নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এবার বসে আছি, কাগজপত্র তো সব জমা দেওয়া হয়ে গেছে, আমার নাম এলে আমি চলে যাব। আর আমি ভিতরে চলে গেছিলাম, গিয়ে আমার টেস্ট মানে ওখান থেকে এফএনসি টেস্টের গলা থেকে ইঞ্জেকশন দিয়ে রস নিয়েছিল। তো যখন নেয় বিশ্বাস করুন আমাকে, তারপরে ডক্টররা উঠতে বললো, আমি আর উঠতে পারছিলাম না, ঘাড়ের টক পুরো টেনে ধরে ব্যথা আমার শুরু হয়ে গেছিলো। তারপরে বললো কিছুক্ষণ কথা বলবেন না, আর চুপচাপ আমাদের সামনেই বসে থাকুন, যদি কোনো প্রবলেম হয় আমরা সঙ্গে সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট করতে শুরু করে দেবো। এই যে এই জিনিসগুলো ওখানকার খুব ভালো লাগে। যাই হোক, অনেকক্ষণ ওখানে আমি বসেছিলাম, ওনাদের সামনে বসেছিলাম, যেহেতু আমার ঘাড়ের টক পুরো টেনে ধরেছিল, ওই জন্য ওনারা মানে আরেকজন এসে আমার ঘাড়টাকে আস্তে আস্তে অনেকক্ষণ টিপে দিয়েছিল হালকা হালকা করে, আমার যেটা ভীষণ ভালো লেগে গেছিলো। আর আমি তাড়াতাড়ি সত্যি কথা বলতে ঠিক হয়ে গেছিলাম, আমার ঘাড়টা নর্মাল হয়ে গেছিলো। আর তারপরে আমাকে বললো যদি তার এর পরেও প্রবলেম হয়, একটা ক্যালপল বা প্যারাসিটামল খেয়ে নিতে, যদি ব্যথা খুব হয় বা জ্বর আসে, তাছাড়া কোনো ভয় নেই, হয়ে গেছে। এবার রিপোর্ট দিতে দিতে আমাদের সোমবারে, আর রিপোর্ট ডক্টর দেখবে মঙ্গলবারে।
তো যাই হোক ওই কয়দিনের মধ্যে একটু আমরা টুকটাক ঘুরে নিয়েছিলাম, তারপরে বাইরে এলাম, যে বাইরে এসে দেখি কত সুন্দর এখানে পেয়ারা পাওয়া যাচ্ছে, জাম পাওয়া যাচ্ছে, আর না আমাদের খিদেও পেয়ে গেছিলো, তখন অলরেডি 4:30 বেজে গেছিলো। তো যাই হোক বাইরে এসে আমরা না খাবারগুলো মানে ফলগুলো নিয়ে খাচ্ছিলাম, আর এত টেস্ট লাগছিল। অবশ্যই খিদের পেটে না সব কিছুই ভালো লাগে। আমাদের আরও 2 দিন রিপোর্ট পেটে ওয়েট করতে হয়েছে, আর একদিন ডক্টরের জন্য। যাই হোক তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে 2 দিনের মধ্যে একটু ঘুরতে টুরতে গেছিলাম আশেপাশে। তারপরে না ওখান থেকে বেরিয়ে আমরা আবার মানে গাড়িতে উঠে বাসে উঠে নিমহানসে নেমে গেছিলাম। একটু আগে আমরা নেমে গেছিলাম, আমরা ছিলাম তো সমস্যারা নগরে, ওখান থেকে কিন্তু মানে সেন্ট জনস মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। তো আমরা বাসে যাওয়া আসা করেছি, যেহেতু চেনা জানা আছে। আর নিমহানসে নামার একটাই কারণ, 2017 সালে এখানে আমার শ্বশুরমশাই 1 মাস টানা এমার্জেন্সিতে ভর্তি ছিলেন। তো আমার শাশুড়ি মাও ছিল তখন, তাই বলছিল যে যখন এসেছি ব্যাঙ্গালোরে একবার গিয়ে নিমহানসটা ঘুরে আসি, যেখানে তোমার বাবু এতদিন ভর্তি ছিল, আমিও ছিলাম 1 মাস ওখানে, গিয়ে দেখে আসি। তো আমরা বললাম ঠিক আছে চলো, এসেছো যখন স্বাভাবিক, আবার ঠাকুর যেন না করে প্রবলেম হোক আবার যেতে হোক, তো তার জন্যই আমরা বললাম ঠিক আছে চলো। তাই দেখছিল ওগুলো ঘুরে ঘুরে, আর বলছিল এখানে আমরা ছিলাম, এখানে তোমার বাবুকে নিয়েছিলাম, এখানে এতদিন ছিল। আর উৎপল মানে আমার হাজব্যান্ডের কথা বলছিল, ও এভাবে দৌড়াদৌড়ি করছিল, এইখানে ওষুধ আনতে হয়েছিল, এখানে এই করতে হয়েছিল। যাই হোক পুরনো স্মৃতি সব মনে পড়ে গেছিলো। আসলে 2017 সালে আমার শ্বশুরমশাইয়ের যখন ভীষণ বাজে অসুখ হয়েছিল, তখন আমার শাশুড়ি মা, আমার ছোটো ননদের বর জামাই আর আমার বর গিয়েছিল, 3 জনাই গিয়েছিল। তারপর ওখান থেকে না আমরা এবার একটু আম কলা টলা কিনে না রুমে চলে এসেছিলাম। এসে কিন্তু না খাওয়া দাওয়া একটু হালকা মতো খাওয়া দাওয়া করলাম, টিফিন করে নিয়েছি। এবার তো আমার রিপোর্ট দেখানোর পালা। যাই হোক রিপোর্ট নিয়ে বসে গেলাম, মহাদেবের নাম নিলাম, আর বললাম মহাদেব তুমি দেখিয়ে নিও, যা হবে তোমার হাতে, আমার হাতে আর কিছু নেই। রিপোর্ট দেখে একটা কথাই বললো আমাকে, সেটা হচ্ছে যে আমার গলার যে প্রবলেমটা হয়েছে, থাইরয়েডের ওখানে কি একটা রক্তের বললো মানে মাত্রা, যেটা 24 থাকার কথা সেটা আমার 27 হয়ে গেছে, মানে বেড়ে গেছে জন্য গলাটা এরকম প্রবলেম হয়েছে, ফুলে গেছে। তার সাথে আমাকে না থাইরয়েডের মেডিসিনটা সপ্তাহে 2 দিন 2টো করে খেতে বললো, মানে ওটা বাড়িয়ে দিল, আর মানে অন্যদিন একটা করে পরিমাণটা বাড়িয়ে দিল, 6 মাস কন্টিনিউ করতে বললো। আর বললো এখানে ক্যান্সারের জাম এখনও ধরা পড়েনি, কিন্তু হ্যাঁ এটা যদি আরও ফুলে যায় বা ব্যথা করে সঙ্গে সঙ্গে আমাকে এফএনএসি টেস্ট করতে হবে। গলা ভীষণ সেন্সিটিভ জায়গায়, যেখানে কোনো এটা যেন আমি কাটাচেরা না করি, আর 1 বছর পর পর আমাকে ব্যাঙ্গালোরে আসতেই হবে, এসে একটা এফএনএসি টেস্ট, আমাকে আল্ট্রাসাউন্ড গলার করতেই হবে, প্রত্যেক বছর বছর এসে আমাকে এই চেক আপটা করতেই হবে, যেন গলায় মানে ক্যান্সারের জামটা না রয়ে যায়। যদি জাম হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ওনারা বললো ইঞ্জেকশনের দ্বারাই ওখানে রে দিয়ে সেই জামটাকে পুড়িয়ে দিবে। এই জন্য আমাকে বলে দিল যে আপনাকে মানে আমাদের ইয়েতে চেক আপে থাকতেই হবে, কারণ এটা হচ্ছে আমার ওই যে বললাম গলার একটা কাটা রইলো, যে না গিলতে পারবো না ফেলতে পারবো, এখন সারা জীবনের জন্য এটাকে আমাকে চেক আপে থাকতে হবে, আর আতঙ্কে আতঙ্কে থাকতে হবে, মানে ভয়ে ভয়ে। যাই হোক ডক্টর বললো ভয়ের কিছু নেই, ভয় থাকবেন না, যেমন বাঁচেন সেরকমভাবে নর্মাল লাইফ বাঁচবেন, শুধু একটা বছরে একবার করে এসে টেস্টটা করাবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। আর যদি বাই চান্স জাম হয়েও যায় তাহলে গলা ভীষণ সেন্সিটিভ জায়গা, যেখানে খাওয়ার নলি থাকে, যেখানে আমাদের কথা বলার ইয়ে থাকে, তো তাই কাটাচেরা করা যাবে না। ওই জন্যই আপনাকে বছর বছর টেস্ট করতে হবে, যেন জাম ধরা পড়লে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে শেষ করে দিই।